আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। শুভ বিকাল। এই অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা ইত্যাদি এ পর্যন্ত হয়েছে। আমি আলোচনা শুরু করার আগে শুধু একটা আর্জি জানাবো যে যেহেতু আপনারা এই শরিয়া আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শরিয়া আকাঙ্ক্ষা এই শীর্ষক যেই অনুষ্ঠান, এখানে আলোচনা শুনতে এসেছেন, সুতরাং আলোচনাগুলো মনোযোগ দিয়ে শোনা এবং এটা নিয়ে চিন্তা ভাবনা করা, এটা আমাদের মনে হয় যে খুবই জরুরি। আপনারা যেহেতু আসছেন, অনেক কষ্ট করে এখানে সময় দিচ্ছেন, সুতরাং আলোচনাগুলো অনেক মনোযোগ দিয়ে শোনাটা আমার মনে হয় খুবই দরকারি। যাই হোক, আলোচনার শুরুতেই বাংলাদেশের শরিয়া আকাঙ্ক্ষা নিয়ে খুব মৌলিক একটা কথা, একটা বক্তব্য, একটা উপমা আমি পেশ করব। সেটা হচ্ছে যে আমার রাজনৈতিক পরিচয় কি, এই নিয়ে অনেকের মনে হয় অনেক ধরনের একটা আছে, কি বলে এটাকে, একটা অস্পষ্টতা বা নানান ধরনের ব্যাপার স্যাপার। তো ধরেন ফেসবুকে বা অন্যান্য জায়গায় যখনই আমরা কোনো কিছু লিখি যেগুলো ধরেন যে আপাত দৃষ্টিতে কোট আনকোট ইসলাম বিরোধী লেখা, তো তখন বলা হয় যে অমুকে তো বামপন্থী বা অমুকে তো আসলে এইরকম। তো আমার কাছে আমার রাষ্ট্রকল্পনাটা যদি জিজ্ঞেস করেন, এই গণ অভ্যুত্থান পরবর্তী যেই বাংলাদেশ তৈরি হয়েছে সেইখানে আমাদের রাষ্ট্রকল্পনা কি সেটা যদি জিজ্ঞেস করেন, তাহলে আমি দুইটা কথা বলবো। এক হচ্ছে যে এক ভাই বলছেন যে এহসান ভাই বলছেন সম্ভবত যে বাংলাদেশের যে অভ্যুত্থানটা এটা কোনো আদর্শের পক্ষেও হয় নাই, বিপক্ষেও হয় নাই। এখানে আমি ছোট্ট একটা সংশোধনী দিতে চাই যে অভ্যুত্থানটা কোনো পার্টিকুলার পলিটিক্যাল আদর্শের পক্ষে বা বিপক্ষে হয় নাই, কিন্তু এই অভ্যুত্থানের একটা খুব স্পষ্ট প্রিমাইস ছিল এই যে বাংলাদেশে আমরা আর ফ্যাসিবাদী কোনো ব্যবস্থা চাই না। ছিল কি না আপনারা বলেন? যেই ফ্যাসিবাদী ব্যবস্থা 15 বছর এই বাংলাদেশের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, মানুষের জুলুম এবং ইনসাফের যে আইডিয়া, সেই আইডিয়াই আমাদের ভিতর থেকে নাই হয়ে গেছিল। কোনটা জুলুম, কোনটা ইনসাফ, এটাই আমরা বোঝার উপায় ছিল না। আপনাদের মধ্যে মানুষ আছেন যারা এই জুলুমে, আপনাদের উস্তাদ আছেন অনেকেই, আমাদের উস্তাদ আছেন অনেকেই। আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট, সেই এক ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি, মাদ্রাসায় পড়াশোনা করছি। তো আমাদের উস্তাদরা অনেকে আছেন যারা এই জুলুমের সিস্টেমে পার্টিসিপেট করছেন। আমরা কিছু বলতে পারিনি। আপনারা বলেন নাই, আমরাও বলি নাই, বা যে যার জায়গা থেকে হয়তো বলতে চেষ্টা করছে, কিন্তু তাতে কিছু হয় নাই অ্যাকচুয়ালি। তো ওনারা কিন্তু এই জুলুমের ব্যবস্থায় অনেকেই পার্টিসিপেট করছেন। অর্থাৎ জুলুম আর ইনসাফ, এটা কোন পর্যন্ত গেলে জুলুম, কোথায় গেলে ইনসাফটা শুরু হয়, সেই আইডিয়া আমাদের সামনে পরিষ্কার ছিল না। আমাদের এখানে ওবায়দুর রহমান খান নদভী, শ্রদ্ধেয়, ওনার ভাই এখন বাইতুল মোকাররমের খতিব ওবায়দুর রহমান খান নদভী সাহেব, এই আওয়ামী সরকারের পতনের কিছুদিন আগেই উনি এক বক্তৃতায় বলতেছিলেন যে বাংলাদেশের যখন এই সরকার চলে যাবে তখন বাংলাদেশের প্রজন্ম বলবে যে এই 15 বছর ভালো ছিল। এই কথাটা উনি বলছেন। তো আপনারা কি এখন এই কথাটা কি আপনাদেরকে মনে হয় যে এই কথাটা সঠিক, সত্য? আচ্ছা, উনি এটা বলছেন যে মুসলিম হিস্ট্রিতে এমন কোনো শাসক নাই যে এই 56,000 বর্গমাইল পরিধির মধ্যে এতগুলা, ওই যে মডেল মসজিদ আর মাদ্রাসা, এতগুলি মডেল মসজিদ এবং মাদ্রাসা বানাইছে, এমন কোনো শাসক মুসলিম হিস্ট্রিতে নেই। আপনাদের কি মনে হয় কথাটা সত্য? আচ্ছা, উনি বলছেন যে সোভিয়েত ইউনিয়নে ইসলাম প্রতিষ্ঠার পুরা ভূমিকাই নাকি নিছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সোভিয়েত ইউনিয়নে ছিল না ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোরআন শরীফ পাঠাইছে, ওইটা দিয়ে নাকি সোভিয়েত মুসলমানে সোভিয়েত রাশিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। এটা কি আপনাদের সত্য মনে হয়? তো ধরেন যে এইভাবে আমরা নানানভাবে কিন্তু জুলুমে পার্টিসিপেট করছি। জুলুম এবং ইনসাফের আইডিয়াটা আমার সামনে পরিষ্কার ছিল না। গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের প্রধান একটা আইডিয়া হলো যে ফ্যাসিস্ট ব্যবস্থা সেটা কোনো নামেই যেন আর ফেরত না আসে। সেটা যদি কমিউনিজমের নামে ফ্যাসিস্ট ব্যবস্থা ফেরত আসে, যে প্রলেতারিয়াতের একনায়কতন্ত্র, আপনারা যারা জানেন কমিউনিজমের সম্পর্কে, যে মার্কস অ্যাঙ্গেলসের যেই কমিউনিস্ট ম্যানিফেস্টো, সেখানে একটা আইডিয়া ছিল প্রলেতারিয়াতের একনায়কতন্ত্র। তো এই আইডিয়া নিয়ে নানান ধরনের আলোচনা আছে, নানান ধরনের পর্যালোচনা, সমালোচনা আছে। তো যদি সেই নামে ফেরত আসতে চায় কোনো ফ্যাসিবাদ, আমরা সেটাকে প্রতিহত করব। যদি ইসলামের নামে কোনো ফ্যাসিবাদ ফেরত আসতে চায়, তাহলে সেটাকেও আমরা প্রতিহত করব। এটাই ছিল আমাদের এই অভ্যুত্থানের স্পিরিট। আপনাদের শুনতে একটু খারাপ শোনাচ্ছে, কিন্তু আমি কিছু উদাহরণ দিয়ে বুঝাই আর কি ব্যাপারটা কি আসলে। এখানে ধরেন যে এই যে এত বড় একটা চিন্তার মাহফিল হচ্ছে,
এই চিন্তার মাহফিলে, মানে এটা ধরেন কমন প্রশ্ন, আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমার প্রশ্নটা করতে হবে যে এই চিন্তার মাহফিলে আমরা আলাদাভাবে হইলেও নারীদের কিন্তু ব্যবস্থা করতে পারিনি। একজনও নারী কিন্তু নাই এখানে। এখন ধরেন এই যে নাই, আপনি যে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা বলেন বা কমিউনিজম প্রতিষ্ঠা বলেন, যেই প্রতিষ্ঠাই বলেন, বাংলাদেশের কিন্তু অর্ধেক পপুলেশন তো নারী। তারা আপনার রাষ্ট্রকল্পে কোথায়, সেই প্রশ্নটা তো আপনি যখন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যাবেন সেই প্রশ্নটা আসবে কি না? আসবে তো। তো সেই নারীরা তাহলে আপনার রাষ্ট্রকল্পে কোথায়, তাদের প্লেসটা কি হবে, সেইটা কিন্তু আপনার বলতে হবে পাবলিককে, নারীদেরকে বলতে হবে, দেশের জনগণকে কিন্তু সেটা বলতে হবে যে আপনার রাষ্ট্রকল্পনায় নারীদের স্থানটা কোথায়। আপনি যদি সেটা না বলেন তাহলে তো আপনি সেই অর্ধেক যে পপুলেশন তাদের সাপোর্ট হারাবেন কি না? তো এইটা আসলে একটা উপমা দিলাম যে আমাদের এখানে জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ ছিল, চলে গেছে। তো জামাল উদ্দিন মোহাম্মদ খালিদ ঢাকা ইউনিভার্সিটিতে ঈশার সভাপতি ছিল। সেইখানে সে একটা নবীনবরণ অনুষ্ঠান আয়োজন করছিল, সম্ভবত সেখানে কিছু নারী ঘটনাচক্রে খালিদের অশেষ মোজাহাদায় উপস্থিত ছিল সেখানে। কিন্তু সেইটা তার জন্য সাংগঠনিকভাবে খুব মানে বাজে অবস্থা তৈরি করছে, তাকে সংগঠন থেকে পদত্যাগ করতে হয়েছে বা বহিষ্কার করা হয়েছে বা কী হয়েছে আমি আসলে জানি না। তো এটা কিন্তু, তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি আপনার সাংগঠনিক কাঠামোর মধ্যেই কিভাবে চর্চা করতেছেন নারী পুরুষের ইস্যুটা, সেটাকে আপনি যখন রাষ্ট্রীয় পর্যায়ে যাবেন তখন আপনি কিভাবে চর্চা করবেন, সেই কোশ্চেনটা তো উঠবে। ধরেন যে এই অভ্যুত্থান পরবর্তী 1 মাসের মধ্যে যা যা ঘটনা ঘটলো, সেখানেও ধরেন মাজার ভাঙা বা এই যে অন্যান্য ইস্যুগুলি, আমরা জানি, আমাদের কাছে তথ্য আছে যে এগুলির পিছনে কাদের উস্কানি আছে। কিন্তু আপনি যদি সোশ্যাল পার্সপেক্টিভটা দেখেন, একটা সোশ্যাল সমর্থন ছাড়া কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো যায় না। একটা সোশ্যাল ভিত্তি লাগে। উস্কানি দেয় 2-3 জন, কিন্তু এটা একটা সোশ্যাল ভিত্তি লাগে। ওই ভিত্তিটা না থাকলে আসলে উস্কানি দিয়ে বিশেষ লাভ হয় না, মানুষ বিপক্ষে দাঁড়ায়। সেই ভিত্তিটা তৈরির কাজও কিন্তু অনেকে করছেন, যারা ধরেন যে যাদের সমাজে ইসলাম প্রিয় মানুষের মধ্যে যাদের একটা পপুলারিটি আছে, তারা কিন্তু অনেকে করছেন। তো সেই জায়গাটাও কিন্তু ক্লিয়ার করার বিষয় আছে। তো রাষ্ট্রকল্পের কথা যদি বলেন, আমি পার্সোনালি একটা ইজমালি ইনসাফ, যেটার মধ্যে ইনসাফ আছে, ইনসাফপূর্ণ এবং ইনকিলাবি রাষ্ট্রের কথা বলি। মানে ইজমালি রাষ্ট্রটা কি অ্যাকচুয়ালি, যে সবার রাষ্ট্র, যেই রাষ্ট্রে, একটা রাষ্ট্রে তো অনেক ধরনের মানুষ থাকে, রাষ্ট্রটা সবার হবে, এটা একটা মূলনীতি। ধরেন ইনসাফপূর্ণ যখন আমরা বলছি তখন আমরা সেই কথাটা আবার বলছি যে সকলের জন্য ইনসাফ বা ন্যায় বিচার এটা আপনার প্রতিষ্ঠা করতে হবে। আর ইনকিলাবি যখন আমি বলছি তখন আমার আইডিয়াটা এইরকম যে একটা রাষ্ট্র কিন্তু সবসময় রিজিড থাকে না। মানে আপনি একটা রাষ্ট্র যখন গড়লেন, সেই রাষ্ট্র ক্রমাগত একটা রূপান্তর, মানে পুরো বিশ্বেই কিন্তু এখন রাষ্ট্র জিনিসটা, স্টেট একটা রূপান্তরের ভিতর দিয়ে যাচ্ছে। আপনি কি ধরনের স্টেট চান, কি ধরনের স্টেট করবেন, আদৌ আমাদের স্টেট দরকার কি না, অনেক ধরনের আলোচনা। তো ধরেন যে ইনকিলাবি যখন আমি বলছি তখন আমি এই রাষ্ট্রের যে রূপান্তরের সম্ভাবনা, এই সম্ভাবনাটার কথা বলছি। এখন এই ধরনের রাষ্ট্র, এবং আমরা ফ্যাসিস্ট ব্যবস্থা ফেরত চাই না, সেটা আমরা খুব স্পষ্টভাবে এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের এই অভিপ্রায় ব্যক্ত করেছি, জনগণের অভিপ্রায়। এটা হলো আন্দোলনের একটা আমাদের মূল স্পিরিট ছিল, সেটা আমি একটু এখানে স্পষ্ট করলাম, যেহেতু আমরা গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের কথা আলোচনা করছি। এখন আমি আমার যে আলোচনা, মূল আলোচনা, সেখানে প্রবেশ করি। এখানে আপনার ইসলামী যেই রাষ্ট্র বা শরিয়া, খেলাফত, আপনি যেই নামেই বলেন, বাংলাদেশের যেহেতু প্রেক্ষিত, আমি তো পুরা গোটা বিশ্ব, মানে বিশ্বে কি অবস্থা সেটা নিয়ে আলোচনা করছি না, বাংলাদেশের প্রেক্ষিত নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যখন এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন তখন আমি বলবো যে প্রধান প্রতিবন্ধক যেটা এটা আলোচনা করার, সেটা হলো আমাদের বোঝাপড়ার, মানে আমাদের এইখানে যারা কি বলে মুসলিম কমিউনিটি আছেন এবং মুসলিম কমিউনিটির অভিভাবক যারা আছেন, তাদের বোঝাপড়ার অনেক বড় একটা ঘাটতি আছে এই ইসলামী রাষ্ট্র বা এই শরিয়া, এই ব্যাপারগুলি নিয়ে। আমি যদি জাস্ট একটা উদাহরণ দিই, যে এই যে আজকে আমরা এখানে বসে আলোচনা করছি, এই আলোচনাগুলি আমরা কিন্তু আমাদের পার্সোনাল পরিসরে, মাদ্রাসার পরিসরে কিন্তু আমরা এই আলোচনাগুলি করতে গেলে অনেক ধরনের কথা উঠবে কিনা আপনারা বলেন? উঠবে। তো এই যে আমাদের মধ্যে যে চর্চাটা, আমাদের নিজেদের মধ্যে যেই চর্চাটা, এই চর্চাটা কিন্তু আমরা স্বাধীনভাবে করতে পারি না। না করতে পারার ফলে অনেক ধরনের বোঝাপড়ার ঘাটতি আছে। যেমন ধরেন আজকে আমরা হাকিমিয়া নিয়ে আলোচনা করতেছি, মৌদুদি সাহেবের তত্ত্ব নিয়ে আলোচনা করতেছি, কিন্তু
আমরা তো বড় হয়েছি এইভাবে যে মওদুদী সাহেবের মানে উনি তো ভ্রান্ত, এই জায়গা থেকে তো আমাদের বোঝাপড়াটা তৈরি হয়েছে। এবং মাকাসিদে শারিয়া, তারপরে ইসলামী স্টেট, এগুলি নিয়ে আপনার সারা বিশ্বে, মুসলিম বিশ্বে যে নতুন নতুন তত্ত্বগুলো ডেভেলপ করছে, সেগুলোর সাথে কিন্তু আমাদের পরিচিতি খুব কম। আমাদের এখানে যারা আছি আমরা হয়তো নানানভাবে সেই পরিচিতিগুলো অর্জন করেছি, নিজস্ব পড়াশোনা, মানে বিভিন্ন জায়গায় আমরা পড়াশোনা করতে গেছি বা বিভিন্ন জনের সাথে মেলামেশার ফলে। কিন্তু আমাদের যেই এইখানকার যে কমিউনিটি, আমি কিন্তু সবসময় একটা জিনিস বিশ্বাস করি যে সৌদি আরব থেকে বা ইরান থেকে বা আফগান থেকে আমদানি করা কোনো তথ্য দিয়ে বাংলাদেশে কিছু হবে না। যেমন ইউরোপ থেকে আমদানি করা তথ্য দিয়েও কিছু হবে না, সেভাবে তুর্কি থেকে আমদানি করা তথ্য দিয়েও বাংলাদেশে আসলে আপনি খুব ফলপ্রসূ কোনো পরিবর্তন করতে পারবেন না। যদি বাংলাদেশে কোনো পরিবর্তন করতে হয় যে কোনো দিক থেকেই, সেটা বাংলাদেশের যেই সমাজ, সেই সমাজের ভিতর থেকেই আসতে হবে। ধরেন যে তুরস্ক থেকে পড়াশোনা করে এসে আমরা এখানে একটা নতুন তথ্য দিলাম, কিন্তু বাংলাদেশের যেই ইসলামী যেই পিপল, মুসলিম পিপল, তাদের যে অভিভাবক, ধরেন আমি তাদের অভিভাবক অর্থে যদি কওমি মাদ্রাসাগুলিকে ধরি, তাদের মধ্যে যদি কোনো চিন্তার প্রতিফলন না ঘটে, তাহলে ওই তুর্কি থেকে পড়াশোনা করে এসে আমি যে আইডিয়া দিব, কালকেই তো সেটার বিরুদ্ধে অনেকে বলা বলি শুরু করবে কি না? এই যে আমাদের ধরেন যে সম্মানিত ধর্ম উপদেষ্টা, ওনার বিরুদ্ধে কিন্তু এখন অনেকে কথা বলছেন যে উনি কি কারণে পূজার সময় বা মন্দির পাহারা দিতে বলছেন। তো আপনি এরকম যখন রাষ্ট্র পরিচালনা করতে যাবেন, তখন আপনার কিন্তু এই ধরনের অনেক জিনিসের সম্মুখীন হইতে হবে, যেই চর্চাটা আমাদের মধ্যে নাই, যেই বোঝাপড়াগুলো আমাদের মধ্যে নাই। এই বোঝাপড়াগুলো তৈরি হওয়াটা অনেক জরুরি আমার কাছে মনে হয়। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে যেই জিনিসটা নিয়ে আলোচনা উঠছে যে আপনার পপুলার সভরেন্টি এবং গড সভরেন্টি, হাকিমিয়া, যেটা অর্থাৎ আমরা যখন ডেমোক্রেসি বলতেছি তখন আমরা একটা পপুলার সভরেন্টির কথা বলতেছি, যেটা বলে যে জনগণই সকল ক্ষমতার উৎস। আর যখন আমরা গডের সভরেন্টির কথা বলতেছি তখন আমরা একটা হাকিমিয়া, আল্লাহর হাকিমিয়ার কথা বলতেছি, যে আল্লাহই সকল ক্ষমতার উৎস। এখানে এই যে সূরা বাকারার যে আয়াতটা, যে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এই আয়াতের ব্যাখ্যা অনেকভাবে অনেক মুফাসসির, যারা মুকাদ্দিমিন মুআখিরিন, অনেক মুফাসসির অনেকভাবে করছেন। মডার্ন যারা তাত্ত্বিক ইসলামের, তারাও অনেকভাবে করছেন। আল্লামা ইউসুফ কারজাভি আরব বসন্তের পরে যখন মিশরে উনি বক্তব্য দিতে যান, দীর্ঘদিন এক্সাইলে থাকার পরে উনি যখন মিশরে বক্তব্য দিতে যান, উনি একটা কথা বলছিলেন। উনি বলছিলেন যে মিশরের যেই জনগণ, মিশরের যেই নারী পুরুষ, মুসলিম, কপ্ট মানে কপ্ট খ্রিস্টান যারা, এই সবাই মিলে আমরা এই সরকারকে শাসন মানে ক্ষমতাচ্যুত করেছি, এবং জনগণ চেয়েছে এবং জনগণের চাওয়ার সাথে আল্লাহর চাওয়া মিলেছে বলেই এই গভর্নমেন্ট উৎখাত হয়েছে। এই কথাটা ইউসুফ কারজাভি বলছিলেন। তো ইউসুফ কারজাভির এই কথাটা শুধুমাত্র ওনার একটা ধরেন যে রেটোরিক্যাল বক্তব্য না, কিন্তু এইটা ধরেন যে পপুলার সভরেন্টিকে কিভাবে আল্লাহর হাকিমিয়া তত্ত্বের মধ্যে অ্যাকোমোডেট করা যায় বা অ্যাডপ্ট করা যায়, সেই আলাপটা কিন্তু গোটা আপনার যারা এই ইসলামিজমের তাত্ত্বিক যারা আছেন পুরা বিশ্বে, মওদুদী সহ, তারা সবাই কিন্তু এটা নানানভাবে ট্রাই করছেন যে পপুলার সভরেন্টিকে কিভাবে গড সভরেন্টির সাথে অ্যাকোমোডেট করা যায়। সেখানে ইউসুফ কারজাভির যেই মতামত, সেটা হলো যে গড সভরেন্টি এবং পপুলার সভরেন্টি এই দুইটা হায়ারার্কিক্যাল না, এই দুইটা হারমোনিয়াল। অর্থাৎ ব্যাপারটা এইরকম যে আল্লাহ যখন আল্লাহর চাওয়া পপুলার সভরেন্টির ভিতর দিয়ে যেমন প্রতিফলিত হয়, তেমনি পপুলার সভরেন্টি বা পিপলের যে চাওয়া, সেই চাওয়াকেও আল্লাহ ফ্যাসিলিটেট করেন। এবং সেইখানে আপনি ধরেন যে হাদিস আছে অনেক ধরনের, যে উম্মতের সবাই কোনো একটা ভুল ইসের উপরে একমত হয় না, এই ধরনের আরও হাদিস আছে যেটা তার এই তত্ত্বকে প্রতিষ্ঠিত করে বা তার এই তত্ত্বের পক্ষে যায়। কিন্তু প্রবলেমটা হয়েছে সেইখানে না, প্রবলেমটা হয়েছে ধরেন যখন আমরা এই তত্ত্ব নিয়ে আলোচনা করতেছি, যে শরিয়া নিয়ে আলোচনা করতেছি, তখন একটা মূল সমস্যা হচ্ছে যে ইসলামের রাজনৈতিক প্রপোজাল কি, এই ব্যাপারে গোটা বিশ্বের যে মুসলিম উম্মাহ, তাদের মধ্যে কিন্তু কোনো ঐক্য নাই বা ঐক্যবদ্ধ কোনো চিন্তা কিন্তু নাই। ধরেন ইসলামী ধারার একটা বড় অংশ, অনেক বড় অংশের স্কলার, তারা মনে করেন যে রাজনীতি থেকে দূরে থাকা বেটার। মনে করেন কি না? রাজনীতি থেকে দূরে থাকা বেটার। এবং এটাকে ধরেন একাডেমিয়ার ভাষায় বলে পলিটিক্যাল কুইটিজম অনেকেই চর্চা করছেন। শেষ এইটার তাত্ত্বিক ছিলেন ইমাম গাজালি কিন্তু বলছেন যে শাসককে মানে ইসলাম প্রতিষ্ঠায় বাধ্য করা এটা পিপলের কাজ না। অর্থাৎ আপনি যদি মধ্যযুগের আপনি পর্যন্ত দেখেন,
মধ্যযুগের আপনি যেই এমারতগুলা ছিল, বিভিন্ন শাসনগুলি ছিল, সেখানে যদি আপনি দেখেন, সেইখানে গডের খলিফা হিসেবে কাজ করতো শাসকরা। শাসক, ওই যে সুলতান জিল্লুল্লাহ ফিল আর্থ। তো সুলতান যা বলবে, ক্ষমতাটা গডের, খেলাফতটা সুলতানের হাতে, এটা পিপলের হাতে না। সুতরাং পিপলের এটা থেকে দূরে থাকা উচিত। সুলতান যেটা করবে সেইটাই মেনে নেওয়া উচিত বৃহত্তর স্বার্থে। যখন এজিদ ক্ষমতায়িত হয়, তখন কিন্তু অনেক সাহাবি এজিদকে, তারা বুঝতেছিলেন যে এই যে হচ্ছে ঘটনাটা, এটা আসলে ঠিক অতটা ভালো হচ্ছে না মুসলিম উম্মার জন্য। স্টিল তারা কিন্তু কি করছেন? কুইট করছেন। তারা এখানে আর কিছু বলেন নাই। হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কুফার দিকে যাত্রা করবেন বলে মনস্থির করলেন, তখন কিন্তু অনেক সাহাবি ওনাকে থামানোর চেষ্টা করেছেন। এখন থামানোর চেষ্টা করেছেন কেন? তারা এজিদের পক্ষে ছিলেন তাই? আপনাদের কি সেটা মনে হয়? না, থামানোর চেষ্টা করেছেন কারণ তারা আসলে ওই পলিটিক্যাল আইডিয়াটা চিন্তা করেছেন যে না, আমরা কি বলে এটাকে, আপনি মানে পলিটিক্যাল এই যে বৃহত্তর যেই বিভেদ, এই বিভেদটা আমরা তৈরি না করি, বরঞ্চ আমরা একত্রে থাকি, এই জায়গা থেকে তারা এটা করছেন। মডার্ন টাইমে এসে ওই যে পলিটিক্যাল কুইটিজমের যে আইডিয়াটা, এই আইডিয়াটা ভেঙে গেছে। মডার্ন টাইমে ধরেন যে মডার্ন স্টেটের সাথে যখন মোকাবেলা করতে গেছেন ইসলামী চিন্তকরা, তখন পপুলার আইডিয়াটা তাদের লাগছে, পপুলার সভরেন্টির আইডিয়া তাদের লাগছে। কারণ শাসকরা, ইসলামী বিশ্বের শাসকদের বিরুদ্ধে কিভাবে মানুষ কথা বলবে, এটা তো আপনার ইনভেন্ট করা লাগছে। সাপোজ ধরেন আপনার শাসক এখন শেখ হাসিনা, তার বিরুদ্ধে আপনি কিভাবে কথা বলবেন, সেটা তো আপনি ইসলামী চিন্তকরা ভাবছে যে পিপল যদি কথা বলতে চায় শেখ হাসিনার বিরুদ্ধে বা যে কোনো স্বৈরশাসকের বিরুদ্ধে, কিভাবে কথা বলবে, সেইটা ভাবতে যায় কিন্তু পপুলার সভরেন্টির আইডিয়াটা তাদের আনতে হয়েছে। বাংলাদেশের প্রেক্ষিত যদি আমি এখন বলি, বাংলাদেশে যারা ধরেন শরিয়া, খেলাফত, এই আইডিয়াগুলির কথা যারা বলতেন বা বলছেন এখনও, তারা 2000 সালের পরে এক ধরনের আইডিয়া নিয়ে তারা সামনে আগাইছেন। তারা মনে করছেন যে গডের আইন, এইটা আমরা চাপায়া দেওয়ার বিষয়, যেহেতু পিপল উইলসের কোনো বিষয় নাই, এটা একটা আমরা চাপায়া দিব, যে কারণে তারা চাপায়া দেওয়ার একটা পদ্ধতি অবলম্বন করছিলেন, যেটা ফেইল করছে। এখন ধরেন যে আবার এই কথাটা বলা হচ্ছে যে পিপলের সম্মতি নিয়ে, পিপলের সম্মতি তৈরি করে দেন আমরা ইসলামী আইন বা ইসলামী একটা শরিয়ার দিকে যাব। তো আমি ওই প্রশ্নটাই করতেছিলাম যে আমরা যদি পিপলের আইনের কথা বলি বা পিপলের উইলের কথা যদি বলি, তাহলে তো আপনি পপুলার সভরেন্টিতে পার্টিসিপেট করতেছেন। যখন আপনি পপুলার সভরেন্টিতে পার্টিসিপেট করতেছেন, তখন আপনি তো গণতন্ত্রের আইডিয়ার মধ্যে পার্টিসিপেট করতেছেন। তাইলে আপনি যখন গণতন্ত্রকে হারাম বলতেছেন, আপনার এটার সাথে কিন্তু সাংঘর্ষিক হচ্ছে ব্যাপারটা। এটা হচ্ছে প্রথম ব্যাপার। আর সেকেন্ড ব্যাপার যেটা, যে শরিয়া আইন আমরা যখন বলছি, বাংলাদেশ এখন মডার্ন স্টেটের আইন কেমন, সংবিধান থাকে একটা, এবং আপনি কিন্তু সাংবিধানিক আইন সেগুলোর বাইরে কিন্তু আপনি যেতে পারবেন না। আপনি যদি সাংবিধানিক আইন লঙ্ঘন করেন, তাহলে কিন্তু আপনার বিচার হবে সংবিধান অনুযায়ী, তাই তো? খেলাফতি রাষ্ট্রের আইন কিন্তু এমন ছিল না, আইন ব্যবস্থা, সেখানে কিন্তু কোনো কনস্টিটিউশন, লিখিত কনস্টিটিউশন ছিল না। যে কারণে আপনি দেখবেন যে ওই যে ইমাম আবু হানিফার সাথে কিন্তু ওই যে একজন মুফতি ছিলেন না, মুফতি ইবনে আবি লাইলা, ওনার কিন্তু প্রচুর ডিবেট আছে। এবং আপনার ধরেন যে রাষ্ট্রীয় মুফতি, রাষ্ট্রীয় কাজী যারা ছিলেন, তাদের বিপরীতে কিন্তু খেলাফতি স্টেটে প্রচুর মুফতিরা, কাজীরা তাদের নিজস্ব পরিসরে কিন্তু ফিক চর্চা করছেন, নিজস্ব পরিসরে তারা ফতোয়া দিচ্ছেন, তারা সেটা পালন করছেন। রাষ্ট্র কোনো কোডিফাইড আইন বানায়া, একটা নির্দিষ্ট ইসলামী বিধান বানায়া আপনাকে সেটা পালন করাবে, সেই সিস্টেমটা কিন্তু খেলাফতি রাষ্ট্রে ছিল না। ছিল কি না? আপনারা যারা এখানে খেলাফতের হিস্ট্রি পড়ছেন, আপনারা জানেন সিস্টেমটা কিন্তু ছিল না। কিন্তু আপনি যখন মডার্ন স্টেটে শরিয়া প্রতিষ্ঠার কথা বলতেছেন, তখন মূল সীমাবদ্ধতা রইল যে আপনি যখন সংবিধান বানাচ্ছেন, তখন কিন্তু আপনি সংবিধানে কোডিফাইড লর কথা বলতেছেন। এবং কোডিফাইড লর কথা যখন আপনি বলতেছেন, তখন কিন্তু আপনি ওই যে আইনি প্রশস্ততা, যেটা খেলাফতি রাষ্ট্রে চর্চা হতো, সেই আইনি প্রশস্ততা কিন্তু আপনি রাষ্ট্রের জায়গা থেকে চর্চা করতে পারতেছেন না। আপনি হয়তো ফেকার কিতাবে পড়তেছেন, কিন্তু রাষ্ট্রের জায়গা থেকে সেই চর্চার জায়গাটা কিন্তু থাকতেছে না। আপনি হয়তো বলবেন যে না, আমরা চর্চা করব, বাট সংবিধান, যদি এরকম কোনো শাসক আসে যে সংবিধান না মানলে আপনাকে পাকড়াও করবে, তাহলে আপনার সেটার চেক অ্যান্ড ব্যালেন্সের কোনো সিস্টেম তো নাই। এটা হলো এক। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে যারা এখনো পর্যন্ত শরিয়া আইন, খিলাফতি রাষ্ট্রের কথা বলছেন, তাদের যে রূপরেখা, সেই রূপরেখার ভিতরে কিন্তু ধরেন অনেক বড় একটা গ্যাপ হয়েছে যে কিভাবে আপনি ক্ষমতার পিসফুল হস্তান্তর, আমি জাস্ট আর 2 মিনিট বলে শেষ করবো, কিভাবে ক্ষমতার পিসফুল হস্তান্তরটা আপনি করবেন, সেটা কিন্তু, সেই আইডিয়াটা কিন্তু নাই। এখন দেখেন আমাদের এইখানে যে ফ্যাসিবাদ আসছিল, শেখ হাসিনার ফ্যাসিবাদ, এই শেখ হাসিনার ফ্যাসিবাদের একটা বড় কারণ ছিল যে কিভাবে পাওয়ারের হস্তান্তর হবে, সেইটা আমরা বাংলাদেশ থেকে কিন্তু উনি উঠাই দিয়েছেন। কি করছেন উনি ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠাই দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠাই দেওয়ার ফলে কিন্তু
এখানে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের আইডিয়াটা আর নাই, দলীয় সরকারের আন্ডারে নির্বাচন হয়েছে এবং উনি এই যে বছরের পর বছর ক্ষমতায় ছিলেন। তাইলে কিভাবে পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হবে, এটা আমরা ফুল গোটা এই আইডিয়াগুলোর মধ্যে আমরা কিন্তু দেখি না। সো এই পিসফুল পাওয়ার ট্রানজিশন অফ পাওয়ার যদি না থাকে, এই আইডিয়াগুলি যদি না থাকে, তাইলে কিন্তু ওই যে ফ্যাসিবাদ, যেটার কথা আমি একদম আমার বক্তব্যের শুরুতে বলছি, যে ফ্যাসিবাদের প্রত্যাবর্তন, সেই ঘটনা কিন্তু ঘটবে। সুতরাং আমি মনে করি যে আমরা যারা শরিয়া রাষ্ট্রের কথা বলি বা ইসলামী আইনের কথা বলি, আমাদের অবশ্যই এই যে ফ্যাসিবাদ, যেই আকাঙ্ক্ষা থেকে আমাদের গণ অভ্যুত্থান হয়েছে, ফ্যাসিবাদের পুনঃপ্রত্যাবর্তন না হোক, সেই জায়গার থেকে অবশ্যই আমাদেরকে রূপরেখা দিতে হবে। আমরা কেমন রাষ্ট্র চাই, সেই রাষ্ট্রে কিভাবে মানুষের অধিকার সংরক্ষিত হবে, সেই রাষ্ট্রে নারীদের অধিকার কিভাবে সংরক্ষিত হবে, সেই রাষ্ট্র কিভাবে ইনক্লুসিভ হবে, সেই জায়গাগুলি আমাদের বলতে হবে। যদি আমরা সেই জায়গাগুলি না বলি, তাহলে শুধুমাত্র, কারণ আপনারা দেখেন, আপনারা তো এখানে সাক্ষী উপস্থিত, বাংলাদেশের 90% মানুষ মুসলিম, আমরা জানি না? কিন্তু আপনি যখন এই যে যারা খেলাফত চায় তাদের, এবং খেলাফত চেয়ে যারা ধরেন যে অনেক কিছু করে, তাদের জায়গা থেকে আপনি যখন ভাবেন, তখন কত পার্সেন্ট মুসলিম তাদের সাথে পার্টিসিপেট করে, এটা যদি আপনি ভাবেন, তাইলে আপনি বুঝবেন যে পিপল আসলে কি চায়। এবং পিপল উইলস ছাড়া আপনি কিন্তু খেলাফত বাংলাদেশে প্রতিষ্ঠা করতে পারবেন না। সুতরাং পিপল উইলস, পপুলার সভরেন্টি, এটাকে আপনার গুরুত্ব দিতে হবে। আপনি যাই প্রতিষ্ঠা করতে চান, খেলাফত প্রতিষ্ঠা করতে চান, কমিউনিজম প্রতিষ্ঠা করতে চান, যে কোনো তত্ত্ব প্রতিষ্ঠা করতে চান, এটাকে আপনার গুরুত্ব দিতে হবে। সুতরাং আমি মনে করি যে যারা খেলাফত চান, শরীয়ত চান, তারা এই ব্যাপারগুলি ভাববেন, এই ব্যাপারগুলি নিয়ে আলোচনা করবেন, এবং এই ব্যাপারগুলি নিয়ে আমরা যারা কথা বলি, কোশ্চেন তুলি, তাদেরকে শুধুমাত্র ইসলামফোবিক বা বামপন্থী বা এই ধরনের সেকুলার, এই ধরনের ট্যাগ না দিয়ে আমাদের কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। ধন্যবাদ।